শুনছেন সবসময় রেডিও ফুর্তির এটা ফ্যান আমি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আরো একবার আমি বলেছিলাম যে আপনাদের কমেন্টগুলো পড়বো। প্রিন্স জাকারিয়া আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন এইমাত্র আমরা যেটা প্লে করলাম আপুর স্টোরিটা শুনে অনেক ভয় লাগছে। জাহিদুল ইসলাম শিমুল আমাদের সঙ্গে আছেন, খিলগাঁও থেকে শুনছেন তিনি। মুজাহিদ ইসলাম প্রিন্স আমাদের সঙ্গে আছেন, একা একা ভয় লাগছে তিনি লিখেছেন। মেঘ বালিকা সিনথিয়া লিখেছেন লাভ দিস শো। রনি খান আমাদের সঙ্গে আছেন ময়মনসিং থেকে। এমডি সাজিদ হোসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহমিদ এবং আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন যে নিজের ঘটনাগুলো শেয়ার করতে চাই ভূত এফএমে। আমাদের অ্যাড্রেসটা তো জানেনি, ভূতএফএম@radiofurti.fm। এই অ্যাড্রেসে আপনি লিখুন আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। যদি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করেন তাহলে তো খুবই ভালো। এছাড়া আপনি লিখে পাঠাতে পারেন বা অডিও ক্লিপ পাঠাতে পারেন আমাদের কাছে। এমডি অলিউল্লাহ আছেন, ইমেইলটা চমৎকার ছিল। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হুমায়ুন কবির যশোর থেকে আছেন তিনি। আকাশ কুমার আমাদের সঙ্গে আছেন জাহিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি আব্দুল্লাহ আল মামুন পাইকগাছা থেকে তিনি শুনছেন। এম কে নাহিদ খান আমাদের সঙ্গে আছেন, ঢাকা থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিমন হাসান এবং তিনি লালবাগ থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিপ্লব এবং তিনি বলছেন যে ভয় লাগছে না কেন এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য খুব মুশকিল, কারণ যে ঘটনাগুলো শুনলাম সেই ঘটনাগুলোর মধ্যে অন্তত একটি ঘটনা তো ভয়ের লাগা উচিত ছিল। রাজু খান আমাকে বলছেন যে লামিয়ার ঘটনাটাই বেস্ট ছিল। আমাদের সঙ্গে আছেন তারিকুল ইসলাম, অস্থির লাগছে। জাহিদ আমাদের সঙ্গে আছেন এবং খিলগাঁও থেকে তিনি শুনছেন। আয়ুস ফারাবি আমাদের সঙ্গে আছেন। রানা মল্লিক আমাদের সঙ্গে আছেন এবং খুব ভালো লাগছে তাই লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ভূতের রাজা। এছাড়া আমাদের সঙ্গে আছেন ফারহানুল ইসলাম ভুঁইয়া, নোয়াখালী থেকে শুনছেন তিনি। এমডি সাব্বির আমাদের সঙ্গে আছেন চয়ন। হুমায়ুন কবির আমাদের সঙ্গে আছেন এমডি ইউনুস আলী। এছাড়াও এম কে আবির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবহাম জাল ইসলাম, সৌদি আরবিয়া থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন পাপ্পু রয়, লালমনিরহাটের ঘটনাটা তার কাছে খুব ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন। নাইম খান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে প্রশংসা করেছেন ডিজেড কিশোর। এছাড়াও আতিক আমাদের সঙ্গে আছেন এমডি শাওন। আরিয়ান শান্ত আমাদের সঙ্গে আছেন। জাহিদুল আমাদের সঙ্গে আছেন এস এম মাসুদ পারভেজ শরীফ আমাদের সঙ্গে আছেন। রেডিও ফুর্তি পেজ থেকে সব পড়ছি। সজীব পোদ্দার আমাদের সঙ্গে আছেন। এস কে রুদ্র আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রেজাউল করিম সোহেল। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইকবাল হুসাইন, আছেন সাকিবুর রহমান যশোর থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিয়ান মারুফ সিরাজগঞ্জ থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন উর্মি হুমায়রা সঞ্জানা এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পারভেজ মুশাররফ। আমাদের সঙ্গে আছেন হামিদুল ইসলাম পাবনা থেকে। আমাদের সঙ্গে আছেন বারবি কুইন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আদনান গফুর, শাহরিয়ার ইমন, তামিম, আরাফাত আজমি সহ আরো অনেকে। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। চলে যাব আমরা দ্বিতীয় ঘটনায়, আপনার কাছে যাব। আমাদের দ্বিতীয় অতিথি তার ঘটনাটি শেয়ার করবেন আপনাদের সাথে। আশা করছি এই ঘটনাটি আপনাদের আনন্দ দেবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অতিথির প্রথম ঘটনা। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি জাহিদ বলছিলাম উত্তরা থেকে। প্রথমে বলে নেই আমি পেশায় একজন ফ্রিল্যান্সার। সেই সুবাদে আমি নীরবে কাজ করতে খুব আমি ভালোবাসি আর কি। তা আমি প্রতিদিনের মতনই সন্ধ্যার দিকে আমি কাজে বসলাম মাগরিবের নামাজ পড়ে। তখন আমার দরজা সবসময় চাপানো থাকে। তা আমার তখন ফ্লোরিং করা, আমি দেয়ালের সাথে পিঠ থেকে কম্বলটা দিয়ে আমি ল্যাপটপে কাজ করছি। তখন আমি একটা কাজের সাথে একটা সং প্লে করি। তখন কেমন যেন একটা আনইজি ফিল হতে লাগলো। তার আগে একটু বলে নিই যে আমার রুমে আমি একটু কালারফুল পছন্দ করি। তার মানে আমি দুইটা ডিম লাইট ইউজ করি, একটা হলো আপনার সবুজ কালার, একটা হলো আপনার বেগুনি কালার। আমি কখনো সাদাটা ইউজ করতে আমার ভালো লাগে না। যাই হোক, যে সং প্লে করার কিছুক্ষণ পরে দেখলাম যে আমার ঠিক উত্তর কর্নারে আমার দরজার উপর একবার সাইডে একটা শ্যাডো নেমে আসলো। তখন আমি সাথে সাথে আমি আমার
আমার মাথার উপরে যে ডিম লাইটটা ছিল ওটার দিকে তাকাই, আসলে ওখানে তো কোনো একটা কিছু পড়লো না, একটা ছায়া পড়লো, আসলে ওটা কোনোভাবে পড়া সম্ভব না। কারণ কি আমার যে লাইটের যে স্লটটা আছে তার 1 বিঘার নিচে আমার পর্দা, জানলার পর্দা। তা ওটা দেখলাম, মানে ওটা নামলো, নেমে দরজার কোণে দাঁড়ানোর পরে ভ্যানিশ। তো আমি ওটা দেখার পর একটু ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আমি উঠে লাইট জ্বালিয়ে ফেলার পরে তারপরে কোনো সমস্যা হয়নি। মেইন ঘটনা করে পরদিন ওইরকম আমি নামাজ টামাজ পড়ে আমি ফ্লোরিং এ করে আমি ল্যাপটপ নিয়ে কাজে বসলাম। তখন হঠাৎ করে কাজ করতে ভালো লাগছে না, তখন আমি ল্যাপটপটা ছাইড়ে রাখলাম। তো হঠাৎ করে দেখলাম যে তিনটা ছায়া। আর রাসেল ভাই আমি একটু বলে রাখি যে আমাদের যে ফ্লোর থেকে ছাদের উচ্চতা বেসিক্যালি 11 ফিট কি 12 ফিট হয়, কিন্তু যে ওটা আসলে ছায়াগুলো ছিল 6 থেকে 7 ফিট হবে। একটা ছিল খুব খুব বড়, আর আরেকটা ছিল আরেকটা থেকে একটু ছোট, আর আরেকটা ছোট ছিল 1.5 হাতের মতো হবে, তার বেশি হবে না। তা আমি এক দৃষ্টিতে ওটার দিকে তাকায় আছে। তা দেখলাম যে সে আমার পার উপর থেকে এসে ঠিক আমার ডান পাশে বুকে এখানে আসে মাথা রাখলো, এরকম একটা কিছু ফিল করলাম। তখন আসলে যেমন বাবুদের কোলে নিলে যেমন হাত দিয়ে ধরে, আমি জানি না যে আমার সাথে কি হচ্ছে, আমার কোনো সেন্স নাই। আমি তখন ওইভাবে ধরার পরে ঠিক আমার কবজির আমার কোন 4 আঙ্গুল নিচ থেকে আমার কবজি পর্যন্ত পুরো ঠান্ডা হয়ে গেল। তারপরে দেখলাম ওটা আস্তে আস্তে আমার পাবে আমার ঠিক ল্যাপটপের ওখানে গেল। যদি একটু বলে রাখি যে যদি কখনো স্ক্রিন পেপার লাগানো হয় মোবাইলে, তখন একটা ভিজা ভাব হয়। ঠিক আমি দেখলাম যে আমার ল্যাপটপের উপরে একটা ভিজা ভাব দেখার পরে আমি কিন্তু ভয়ও পাচ্ছি না, আর কেমন মানে আমি কিছু ফিল করতে পারছি না কি হচ্ছে এটা, মানে আমার কোনো সেন্সই নাই। তখন একটু পরে দেখলাম ওই ছায়াটা ওখানে গিয়ে আবার ওখানে দাঁড়ায় পড়ছে যেখান থেকে আসছিল, কিন্তু আমি এক দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে আছি। তার কিছুক্ষণ পরে ইশারা আজান দেয়। তারপরে আসলে ইশারা আজানটা যখন আমার কানে যায় তখন আমার ঘুরটা ভেঙে যায় আর কি। তখন আমি উঠে আমি লাইটটা জ্বালায় ভাবলাম যে মনের ভুল কিনা, কিন্তু যখন আমি আমার ল্যাপটপটা দেখি যে ল্যাপটপটা কাত হয়ে আছে। তা ওই দিন আমি আর কাউকে কিছু বলিনি। ওই দিন রাতে খুব ভয়ে ঘুমাইছি। তার পরের দিন রাতে যেটা হয়, পরের দিন রাতে আমি খুব তাড়াতাড়ি ঘুমাই পড়ি। পরের দিন রাতে ঠিক মনে হবে 3টা 3:30 এই সময়ের দিকে আমার পায়ের এখানে কোন 3 থেকে 4 বছরের বাচ্চা যদি লাফ হয় ওরকম লাফাচ্ছে, আর ওরকম শব্দে আমার ঘুম ভেঙে গেছে। তখন আমি খুব ভয় পেয়ে যাই এবং চিৎকার দেয় একটা। তারপরে আর কোনো কিছু হয়নি। তার পরদিন সকালবেলা আমি হুজুরের কাছে যাই, হুজুরের কাছে গিয়ে বলি যে হুজুর এই কাহিনী। তারপর হুজুর আমাকে একটা পানি পড়া দেয়, একটা আরবি লিখে দেয় একটা কাগজে, ওটা ভিজিয়ে পানি খেতে বললে আমি পানি খাই, আর একটা তাবিজ দেয় আমাকে। তারপরে আর কোনো সমস্যা হয় না। এটাই ছিল আমার ফার্স্ট ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে আপনার ঘটনাটা আপনি বলবেন। আমার নাম মাহফুজ আহমেদ। জি, আপনার ঘটনা থেকে এসেছি। আমার ঘটনা আপনাকে একটু কাছ থেকে বলতে হবে। আমি উত্তরা থেকে এসেছি। আমার ঘটনাটা হচ্ছে 2013 সালে ঘটে যাওয়া। তখন তুলনামূলক আমি ছোটই। তা ঘটনাটা আসলে প্রিভিয়াস 2টা ঘটনার সাথে রিলেট করে। তা প্রথমত ঘটনাটা আমি শুনি আমার ওইখানে গ্রামে আর কি ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে খুলনাতে দিঘলিয়াতে। তা আমাদের ফার্স্টে তো মেইনলি আমাদের নানুর বাড়ি ছিল মাটির ঘরে। তা পরবর্তীতে মামা জায়গা জমি কিনে তার নতুন একটা বাসা আন্ডার কনস্ট্রাক্টেড। তখন আমি বেড়াতে যাই যখন, তখন আমার এক ফ্রেন্ড আমাকে বলে একটা ঘটনা, বলে যে আশেপাশে রিলেটেড। তা আগে বলি যে আমাদের ওই নতুন বাসার সামনে বরাবর সামনে তো একটা খাল ছিল। খালটা 3 ভাগে বিভক্ত। তো ফার্স্টে একদম সাইডে হচ্ছে 2 ভাগ, আর বড় একটা ভাগ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তো মাঝখান দিয়ে যে ভাগ হয়ে গেছে তা এপার থেকে ওপারে মানে যাতায়াত করার মতো অবস্থা ছিল। তা ওইটার একেবারে কর্নারে ছোট যে ভাগটাতে, সেটাতে শুনতাম যে মানে ওই এরিয়াটাতে বুধবার আর সোমবার কিছু একটা মানে ডিফারেন্ট প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতো আর কি। তা ওই ছোট যে একটা কর্নারে খাল ছিল, ওখানে নাকি প্রতি বুধবারে স্বর্ণের থালা বাসন ডাইনিং টেবিল এরকম উঠতো। তো মানুষও ওখানে যেত আর কি। একটা সিস্টেমেটিক্যালি ওখানে হতো যে প্রতি বুধবারে এই জিনিসটা আসে, আর মানুষও ওখানে যেত, অ্যাটেন্ড করতো। তা একদিন এক মহিলা আর কি লোভের বশবর্তী হয়ে একটা প্লেট নিয়ে আসে ওখান থেকে। তা
ওনার আগে বলে রাখি, ওনার দুইটা বাচ্চা ছিল। একটা হচ্ছে দুইটাই ছেলে, একজন হচ্ছে 9 বছর বয়সী, আরেকজন হচ্ছে 14। তা ওইটা নেওয়ার পরে উনি অনেক মানে কি উদ্ভট কিছু স্বপ্ন দেখা শুরু করে। আর ওই এরিয়াটাতেও আর কি মানে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটতে শুরু করে, হয়তো বা কেউ ডুবে যাচ্ছে বা কয়েকটা মৃতের সংখ্যাও ঘটেছে যে কেউ কেউ মারা গেছে। আর তারা যারা মারা গেছে তারা এভারেজে টিনেজ। তা একদিন ওনাকে স্বপ্ন দেখানো হয় যে উনি যদি যা করেছে সে কাজটা অনেক ভুল করেছে, আর তার জন্য তাকে মানে পে অফ করতে হবে, তার বাচ্চাকে নিয়ে নেবে এমন কিছু আর কি থ্রেট দেওয়া হয়। তা উনি পরবর্তীতে জিনিসটা খুবই ভয় পায়, তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে যায়, ওনার বাচ্চাকে দেখে যে আসলে বাচ্চাটা ঠিক আছে কিনা। তারপর উনি ওই মুহূর্তে কোনো লেট না করে উনি তাড়াতাড়ি চলে যাবে, প্লেটটা নিয়ে খালে মানে রেখে আসে। তারপর থেকে জিনিসটা আর কি অফ। তা ওই এরিয়াতে আরেকটা সেকেন্ড যে ঘটনাটা, সেটা হচ্ছে আপনার আমার ওই ফ্রেন্ডই বলতেছে যে সোমবার ঘটে ওই ঘটনাটা। তা ওটা হচ্ছে আপনার একটা মানুষ না, মানে মানুষ স্বাভাবিক না, অস্বাভাবিক। ওনার বডি পার্টস কিছু কিছু নেই, যেমন গলা কাটা আর কি, যেরকম ফার্স্ট অফ অল হাত পা মানে খুব ক্ষত বিক্ষত। তা উনি এই এরিয়াটাতে খুব মানে একজন স্বাভাবিক মানুষের মতো প্রতি রাতে হাঁটতো আর কি। তা এই ঘটনা মানে ওখানে যদি কেউ যদি ওনার সাথে আর কি দেখা হতো, তো উনিও সামহাও অসুস্থ হয়ে পড়তো বা গায়ে কোনো রকমের মানে ফানজাই টানজাই মানে কোনো ক্ষত হতো আর কি। তা আস্তে আস্তে ওনার ওইরকম খুবই খারাপ অবস্থা হতো। তা এই দুইটা ঘটনা রিলেট করতো। তা আমি যখন গেলাম আর কি ওখানে, আমাদের বাসা যখন কমপ্লিট হয়ে গেল, তা একদিন রাতে আমাদের কারেন্ট চলে গিয়েছিল। তো কারেন্ট চলে গিয়েছিল পরে সবাই আর কি উঠোনে আড্ডা দিচ্ছিল। তো তখন আর কি গল্প গুজব হচ্ছিল যে তখন ওখানকার ডাকাতের প্রলোভ বেশি বেড়ে গেছিল। তো ওই ব্যাপারে আমি তো এমনি তো মোটামুটি ছোট ছিলাম, তাও এটা নিয়ে ভয় ছিলাম। তো কারেন্ট আসলো বেশি রাত না, অ্যারাউন্ড 1:30, হ্যাঁ এরকমই। তা তখন আমি ঘুমাতে যাচ্ছি। তা আমার খালামণির সাথে ওই দিন রাতে ঘুমাতে হচ্ছিল। তো তখন মানে ছাদে তো এমনি আন্ডার কনস্ট্রাক্টেড, তো ছাদে বাঁশ টাস কুড়াল আর রান্না করার জন্য কাঠগুলো ছিল। তো ওইখানে হঠাৎ শব্দ হচ্ছিল যে চিলে ঘোষণার গেটটা কেউ বারবার তিনি খুলতেছে, আটকাইতেছে। আর এমনিতে আগে বলে রাখি যে প্রতিদিন 11টার মধ্যে আমার ছোট মামা করতো ওখানে চিলে ঘোষার গেটটা আটকে ফেলতো। তা রাত বাজে 1:30। তা কে বা ওইভাবে গেট খুলবে, আটকাবে, এই করবে সেই করবে। আর পরে একটু পরে শোনা যায় যে উপরে কেউ হয়তো কুড়াল দিয়ে বাঁশ কাটছে, 2 ফালা করতেছে বা কাঠগুলো ছড়াচ্ছে এই সেই। তা ব্যাপারটা খুবই আর কি আমার জন্য আর কি খুবই ছিল। পরে আমি ভাবছি যে আমি হয়তোবা আমি নিজেই ফেস করছি। পরবর্তীতে পরদিন সকালে আমি আমার মেজো মামাকে বলি যে মামা আসলে তো এরকম হয়েছে, কি হয়েছে। তো মামা আসলে ইগনোর করে, আমাকে ইগনোর করে বলতেছে যে ঘরে তো মাল জিনিস কম, হয়তো তুমি ভুল শুনছো বা এরকম আওয়াজ এমনিতেই শুনতে পাওয়া যায়। কিন্তু আসলে পরে আমি দেখলাম যে ওনারা আসলে আমার ছোট মামার সাথে মানে আমার অ্যাবসেন্স আর কি মানে আমি আর কি কোনোরকম আর কি শুনে যাই যে উনি বলতেছে যে ব্যাপারটা কিন্তু ও বুঝতে পারছে, সবাই আর কি মানে জিনিসটা বুঝতে পারছে। তা ওই দিনটা অ্যাক্সিডেন্টালি ছিল হলো সোমবার। তারপরে আরেকদিন মানে আমি তারপর রোজার ভ্যাকেশনে আবার গেলাম গ্রামে বেড়াইতে। তখন আমার নানু হচ্ছে খুবই ধার্মিক একজন মহিলা ছিলেন, উনি মারা গেছেন। তারপরে ওনার মানে উনি প্রায় সময় মানে রোজার মধ্যে আমরা সবাই তো সেরি খাইতে উঠতাম 3টার ভিতরে উঠে পড়তাম, কিন্তু উনি 1:30 2টার দিকে উঠে পড়তেন তাহাজ্জুদের নামাজ পড়তে রেগুলার। তা ওই দিন ছিল বুধবার, আর ওই দিন উনি ঘুম থেকে উঠে মানে অজু টজু করে আসলো, নামাজ পড়তে বসবে। এই সময় আর কি উনি টের পাচ্ছে যে ওনার রুম বরাবর ছাদের উপরে কেউ হয়তো বা লাফাচ্ছে। ওই সেম জিনিসটা উনি ফিল করতেছে যেটা আমি ফিল করছিলাম। তা আমার ছোট মামাকে বলতেছে যে আসলে কে উপরে কি কেউ আছে নাকি, বা যে দেখ কেউ, তুই কি গিয়েছিলি নাকি উপরে। তা বলতেছে না আমি তো যাইনি, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি হয়তো বা ঘুমে তন্দ্রাচ্ছন্ন আছেন, ব্যাপারটা এরকম। তো তারপর থেকে এই 2টা ঘটনা আসলে আমার রাসেল ভাই আমার সাথে ঘটেছে। আমি তারপরে আমি চিন্তা করলাম যে প্রিভিয়াস 2টা ঘটনার সাথে রিলেট, যেহেতু প্রিভিয়াস 2টা ঘটনাই ঘটতো সোমবার আর বুধবারে, আর এই 2টা ঘটনা সেম কোইন্সিডেন্স এই সোমবার আর বুধবারে ঘটেছে। তা আমার মানে ওইটার পর থেকে আর আমি হয়তোবা ওইভাবে ফেসও করি না, তেমন যাওয়া হয় না গ্রামের বাড়ি।
এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখছেন অনেকে। এবার আমি একটু ভূত এফএমের যে পেজ রয়েছে সেই পেজ থেকে পড়বো, অর্থাৎ আমাদের আরজি রাসেল ভূত এফএম পেজ থেকে পড়ছি। আমাদের এখানে লিখেছেন, দেখতে পাচ্ছি খুব ভয় লাগছে আসলাম ভুঁইয়া। মেহেদি সিএস কে লিখেছেন যে ইমেইলটা জোস ছিল। অনিল কুমার জয় আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি কুবায়ের হোসাইন, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন রবিন দাস, আছেন ভিভিএস ইয়াসিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ইস্তিয়াক শুভ উল্লাপাড়া থেকে শুনছেন, সোহানুর রহমান সজল শুনছেন রাজশাহী থেকে, জাহিদ হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হোসেন শিকদার আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম শিমুল আমাদের সঙ্গে আছেন, এইচ এম রায়হান বরিশাল থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে আছেন, শাহরিয়ার হাসান এবং আমাদের সঙ্গে আছেন প্রিন্স জাকারিয়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মোহাম্মদ আলী আছেন, তানজিব তৌফিক এছাড়াও আছেন আমাদের সঙ্গে, এমডি কুবায়ের হোসাইন আমাদের সঙ্গে আছেন, এবি সিদ্দিক খুলনা থেকে শুনছেন তিনি, তারিকুল ইসলাম আছেন আমাদের সঙ্গে বগুড়া থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ তিনি শুনছেন, তিনি শুনছেন এবং তিনি বলছেন যে নতুন কিছু চান তিনি। ওকে, কিরকম আমাদের যদি একটু ইমেইল করে পাঠাতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম। আমাদের সঙ্গে আছেন NH নাইম এবং আমাদের সঙ্গে আছেন আদনান সামি, আছেন আমাদের সঙ্গে মেহেদি হাসান, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মোহাম্মদ রিদওয়ান আহমেদ অনিক, এছাড়াও আছেন শিমুল ফেনী থেকে আমাদের সঙ্গে, ইস্তিয়াক আহমেদ শুভ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SK রুদ্র, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাহিয়া ইসলাম জুই, আছেন আমাদের সঙ্গে রিয়েল ফেরারি পাখি আমাদের সঙ্গে আছেন আবি আব্দুল্লাহ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন আশিকুল হক সিয়াম, এমডি আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন মাহাদি হাসান, এছাড়াও ফাজিল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SK জাকির হোসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও নিশি কল্পনা এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সোহানুর আমাদের সঙ্গে আছেন, রমিজ খান আমাদের সঙ্গে আছেন, আলমগীর হোসাইন মেহেদি আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ সাজিম সহ আরো অনেক। একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, এডির এফএম এন্ড ডু ফুর্তি। Booth FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। আবারও ফিরে এলাম ভূত এফএম নিয়ে এবং আপনাদের সবাইকে আরো একবার জানতে চাই দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। এবং আমি চলে যাচ্ছি একটা ইমেইলে এখন, এবং এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার এবং থেকে লিখছেন যে ঘটনাটি 2000 সালে ঘটে যাওয়া। আমরা তখন মগবাজারে থাকতাম, কিছুটা সামনে আমাদের নিজ বাসা থাকা সত্ত্বেও আমার বড় চাচার বাসায় জয়েন্ট ফ্যামিলি মতো সবাই একসাথে থাকতাম। খুব সুন্দর দিনগুলো কাটছিল আমাদের। আমি তখন ছোট, ক্লাস 6 এ পড়ি। আমার 2 ভাই বোনদের মধ্যে আমি একাই। আমার ছোট চাচা একটু পাগল ও ফকির বিশ্বাস করতেন, আর আমার মা ফকির ও এতিমদের খাওয়াতে ভালোবাসতেন। একদিন হঠাৎ করে রাস্তা থেকে আমার চাচা একজন লোক নিয়ে আসলেন। ঠিক পাগল বলা যাবে না, আবার ফকিরও বলা যাবে না। তার পরনে ছিল কালো জুব্বা ধরনের কাপড়, গলায় অনেক তসবিহ এবং হাতে ছিল একটা লাঠি। বুড়ো মানুষদের হাতে যেমন লাঠি থাকে তেমন, কিন্তু আমার পুরোপুরি মনে হচ্ছিল তার বয়স খুব বেশি একটা ছিল না, আর চুলদারি সবই ছিল কাঁচা। আনুমানিক বয়স হিসেব করতে গেলে 35 থেকে 40-এর মধ্যে। ওনাকে আমার মা বাড়ির কোথায় জানতে চাইলেন, তখন উনি উত্তর দিলেন পাগলদের কোনো বাড়িঘর থাকে না। আমার মা যখন চিন্তা করলেন যে ওনাকে ভাত খাওয়াবেন, তখন ওই লোকটাই বলে উঠলেন যে উনি কিছু খাবেন না, তার কোনো ক্ষুধা নেই। আর ওই লোকটা আমার মা আর বোনের মুখের দিকে তাকিয়ে থাকেন এবং কিছুক্ষণ পরে আমার মাকে বললেন যে তুই অনেক ভালো মনের মানুষ, কিন্তু তোর সামনে অনেক বিপদ, তোর কষ্ট হবে। আমার মা ব্যাপারটা বেশি গুরুত্ব দিল না। পরে আমার বড় বোন
আমাকেও বলল একই কথা। আমার বড় বোনের মাথায় একটু চিন্তা ঢুকে গেল, আর আমার ছোট চাচাকে বলল যে তুই খুব ভালো মনের মানুষ, পরোপকারী, তুই কিন্তু মানুষের উপকার করতে গিয়ে নিজেই বিপদে পড়বি। এত সব শোনার পরে আমরা সবাই একটু চিন্তায় পড়ে যাই। এবং আর এদিকে আমাদের বাসায় আমরা বাবার বাসায় ফেরার সময় হয়ে উঠেছে, এবং আমার বাবা ফকির কবিরাজ একদমই পছন্দ করতেন না। আমার মা তাড়াহুড়া করে ওনাকে বিদায় করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন, এবং একবার বললেন ভাত খেতে, উনি বললেন খাবেন না, উল্টো আমাদের খাওয়াবেন। আমার মাকে বললেন যে হা করতে, যথারীতি আমার মা হা করলেন। তিনি হাত থেকে কিছু একটা নিয়ে মায়ের মুখে দিলেন এবং খেতে বললেন। আমার বড় বোনকেও হা করতে বললেন এবং কিছু একটা খেতে দিলেন। আমরা সবাই দেখছিলাম ওনার হাতে কিছু নেই, কিন্তু মুঠ করছেন এবং কিছু একটা খেতে দিচ্ছেন। এরপর আমি বললাম যে আমাকেও খাওয়াতে হবে, এক প্রকার জোর শুরু করলাম। হেসে বলল তুই খাবি, ঠিক আছে হা কর। আমি খাওয়ার থেকে বেশি আগ্রহী ছিলাম দেখার জন্য কোথা থেকে কি হচ্ছে, খাবার আসছে কোথা থেকে। আমি দেখছিলাম হাত মুঠ করার সময় হাতে কিছু নেই, মুঠ খুলতেই হাতের মুঠের মাঝখান থেকে ঠিক বুড়ো আঙ্গুল এবং তর্জমার আঙ্গুলের মাঝখানে হাতের পাতা থেকে লাল রঙের চেরি ফলের মতো কিছু একটা বের হচ্ছে এবং আমার মুখে দিলেন তিনি এবং বললেন যে কি ফল এটা বলতে পারবি? তখন চেরি ফলের নামটা আমার মাথায় আসলো না। এর মধ্যে সবার কাছ থেকে বিদায় নিলেন তিনি, এবং ওনাকে বিদায় দেওয়ার জন্য আমরা তাড়াহুড়া করছিলাম, কারণ আমার বাবার বাসায় ফেরার সময় হয়ে উঠেছে। উনি বাসার মেইন গেট দিয়ে বের হলেন। তখন আমার বড় বোন কৌতূহল শুরু হলো তার, এবং কিসের একটা বিপদ সেটা জানতে চাইলেন। সাথে সাথে আমাকে আবার তাকে ডাকতে পাঠালেন। আমি দৌড়ে গেটে সামনে গিয়ে দেখি কেউ নেই। আমাদের বাসার বাইরে গেটের থেকে রাস্তার গলি বেশ লম্বা একটা জায়গা, এবং যেতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগবেই। আমাদের মাঝখানে আমার খুব বেশি 10 সেকেন্ডের একটা গ্যাপ ছিল। এই অল্প সময়ে পার হওয়াটা সম্ভব না। যাই হোক, আমি ওই গলিটা পুরোটাই দৌড়ে পার হয়ে মেইন রোডে উঠে দেখি তাকে খোঁজার জন্য ডানে বায়ে তাকিয়ে থাকি এবং পাই না। বাসায় ফিরে আসি। এরপর সময়ের ব্যবধানে ঘটতে থাকে আমাদের সাথে নানান রকমের ঘটনা। কিছুদিন পর আমার ছোট চাচা মিথ্যা খুনের মামলায় ফেঁসে যান। বড় বোনের বিয়ে হয়, আমার দুলাভাই তাকে নিয়ে যায় ইউরোপে, এবং বড় বোন অনেক বড় বড় বিপদের সম্মুখীন হন সেখানে। এর কয়েক বছর পর আমাদের নিজস্ব বাড়ি সেখানে ভেঙে ফেলা হয় কোনো একটা কারণে, এবং সেখানে আমাদের বাড়ি থেকে উঠে চলে আসতে হয়। এবং কিছুদিন পর আমার বাবার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে এবং তিনি মারা যান। এর কিছুদিন পর আমার বড় দুলাভাইও ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং মারা যান। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এর মাঝে দীর্ঘ কয়েক বছর আমার মা অনেক অসুস্থ ছিলেন এবং সবশেষে তিনিও মারা যান। আর এই সব বেদনাময় ঘটনার প্রত্যক্ষদর্শী আমরা 3 ভাই বোন। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ভালো রাখেন। আমাদের কাছে আরো কিছু ঘটনা আছে, পরে সময় পেলে সেটা শেয়ার করবো। ভূতফিল্মের সকল লিসেনারকে তারপরে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আপনারাও ভালো থাকুন এবং আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনি আপনার নামটা একটু বলেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সুমন হোসেন শুভ্র, আমি আসছি সিলেট থেকে। ওকে, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ডেকেছিলাম এবং আপনি সিলেট থেকে চলে এসেছেন, এবং আপনি ঢাকায় এসে পৌঁছেছেন কবে? গতকালকে। আচ্ছা, তো আপনার ঘটনায় চলে যাই আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, আমি প্রথমে যে ঘটনাটা বলবো সেটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। রাসেল ভাই, আমার মা একজন নামাজি ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন। তো মা প্রতি রাতে মা তাহাজ্জুদ গুজবেছিলেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাতে উঠতেন, উঠে অজু করার জন্য উঠতেন। আমাদের কল ছিল, চাপ কল উনি অজু করতেন না, উনি পুকুরে ঘাটে যেতেন। তো রাসেল ভাই, উনি পুকুর ঘাটে যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং পুকুর ঘাটে গেলেন। পুকুর ঘাটে যাওয়ার পর রাসেল ভাই, আমাদের পুকুর ঘাটের পাশে এক পাশে ছিল কবরস্থান, একটা বড় কবরস্থান। সেটা আমাদের 2-3 বাড়ি মিলিয়ে একটা কবরস্থান করা হয়েছে। আর আমাদের বাড়িগুলো ছিল রাসেল ভাই অনেক বড় বাড়ি। তো যাই হোক রাসেল ভাই, উনি অজু করার সময় উনি একটা জিনিস খেয়াল করলেন, ওনার হাতের বামে অর্থাৎ রাস্তার পাশে কবরস্থানের নিচে কে জানি অজু করতেছেন।
উনি প্রথম লুক করেন নাই ভালো করে। তারপরে উনি আবারও স্পষ্ট করে দেখলেন যে সাদা পোশাকধারী কেউ একজন অজু করতেছেন, মা অজু করতেছেন। তো মা অজু করা শেষ, অজু করে মা আবার একটা জিনিস করতো, মা প্রতিদিন অজু করে মা দুরূদ পড়তেন, দোয়া দুরূদ পড়তেন, আসমানের দিকে তাকিয়ে চাঁদের দিকে তাকিয়ে উনি দুরূদ পড়তেন। এটা মার নিয়মিত একটা স্বভাব ছিল। তো যাই হোক, মা ওটাতে কেয়ার করে নাই, কোনো কেয়ার করে নাই যে কেউ উজু করছেন বা না করছেন, ওটা খেয়াল না করে মা চলে আসছেন, বাসায় চলে আসছেন। চলে আসার পর এইভাবে মা প্রতি রাত মা নামাজ পড়তে উঠতেন, এমনকি পুকুর ঘাটে যেতেন। যখন যেতেন তখনই ওনার সাথেই এই জিনিসটা দেখা হতো, এমন খেয়াল করতেন যে এখানে উনি বুঝছেন যে এটা জিন জাতীয় কিছু, এমনকি জিনে উনি বলছেন যে মার সাথে সে উজু করতে আসেন। তো যাই হোক রাসেল ভাই, এটা তো হলো। তো আমার বোন 2000 সালে আমার বোনকে আমার মা একদিন খুব রাগান্বিত হয়েছেন বোনের উপর, এমনকি বোনকে মারছেন। মারার পর বোন কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে ঘর থেকে। তো মা দেখছে বোন বের হয়ে গেছে ঘর থেকে, বেরো যাওয়ার মাও কি করলেন, তার পিছনে ছুটতে লাগলেন। মা বোনও সামনের দিকে যাচ্ছে, মাও তার পিছনে যাচ্ছে। এমন অবস্থায় বোন কি করলো, কবরস্থানে ঢুকে পড়লো। তো মা বলছে, এই তুই কবরস্থানে যাচ্ছ কেন? দাঁড়া, মা মারবো না, তুই মার সাথে চলে আয়, মা মারবো না। তারপরে ও মার কথা না শুনে কবরস্থানে ঢুকে পড়লো। মা তো ভাবলো যে ও কবরস্থানে গেল, ওকে নিয়ে আসতে হবে। আসলে ভাই যখন কবরস্থানে ঢুকলো তখন মাও তার পিছনে কবরস্থানে ঢুকার পর এক পর্যায়ে দেখলো সে আর নাই, মার সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। তো মা এখন তো তাকে না নেওয়া পর্যন্ত মা এখান থেকে নড়তে পারতেছে না। তো মা একটা জিনিস ফিল করলো যে একটা বাতাস আসলো, দমকা একটা বাতাস আসলো, বাতাসের সাথে মার চোখের মধ্যে খড়কুটো একটা কি জাতীয় যে কোন একটা জিনিস পড়লো। পড়ার পর মা চোখগুলো কচলাতে থাকলো। কচলানোর পর তারপরও ওই জিনিসটা মা পানি বের হতে লাগলো। মা এখনো পর্যন্ত কবরস্থানে দাঁড়িয়ে যে আমি এর আশা রয়েছি যে আমার বোনকে নিয়ে যাবে। লাস্টে কি করলো, মা ভাবলো যে না, আমি লাইটটা নিয়ে আসি, ও হয়তো ভিতরে ঢুকে গেছে। তো লাইট নিয়ে নেওয়ার জন্য বাসায় আসলো। বাসায় আসে দেখে বোন ঘরের মধ্যে আছে। তো জিজ্ঞেস করলো, কি রে, আমি তোকে তাড়া করলাম, তুই যে কবরস্থানে ঢুকে পড়লি, তুই আবার কখন আসলি? বললো, কই না তো মা, আমি তো কবরস্থানে যাইনি, আমি তোমার পিছন দিয়ে আমি দরজা দিয়ে আবার ঢুকে পড়লাম। তো রাসেল ভাই যখন ওর কাছ থেকে মা এটা শুনলো, মা তখন বুঝতে পারলো আসলে এটা স্বাভাবিক কিছু ছিল না। এখন আমার মা আসলে খুবই অসুস্থ, ব্যক্তিগতভাবে উনি ব্রেন স্ট্রোক করছেন, কিন্তু উনি একটা জিনিস বেশি আমাদেরকে বলতেছেন যে ওনার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছেন, ইভেন কি ওনাকে ডাকছেন। উনি এমনও যে ওগুলার ভয়ে, যে খারাপ বা পেতনি বলেন যাই বলেন, ওগুলার ভয়ে উনি কি করেন, খাটের নিচে ঢুকে যান অথবা দরজার চিপায় ঢুকে যান। তো এইভাবে আমরা কি করলাম, মার এই সমস্ত দেখে আমরা হুজুর ডাকলাম। হুজুরকে বললাম যে হুজুর আসলো, ঘরে আসা মাকে দেখলো, তাবিজ লিখে দিল। দেওয়ার পর এখনো পর্যন্ত তাবিজ লেখার পরও মার কিছু হচ্ছে না। মা তারপরও ওই জিনিসগুলো, দুঃস্বপ্নগুলো দেখতেছে। ইভেন কি হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যায়, চিলাচিলি করা শুরু করে, ওনাকে ধরে নিয়ে যাবে, ওনাকে মারবে, ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে ও চিপাতে আছে, এই ধরনের বিভিন্ন কথা বলতেছেন। যে ঘটনাগুলো মার সাথে ঘটতেছে, আসলে আদৌ আমরা বুঝতে পারতেছি না। হুজুরাও তাবিজ দিল, ওই তাবিজগুলো আমরা মার সাথে সঙ্গে রাখলাম, কোনো কাজ হচ্ছে না। এখনো এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে, এই সমস্যা হয়ে যাচ্ছে। আসলে খুব মাকে নিয়ে খুব চিন্তিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাকে, আপনি সিলেট থেকে কষ্ট করে এসেছেন সেই জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকেই লিখছেন এখনো পর্যন্ত, এবং তানভীর আহমেদ রাসেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন লিওন আহমেদ সানি, কুড়িগ্রাম থেকে শুনছেন তিনি, মেহেদি CSK আমাদের সঙ্গে আছেন উর্মিলা ইসলাম, এছাড়াও গাজী আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন, ইমেলটার এখনো প্রশংসা করছেন। আমাদের সঙ্গে আছেন শুভ পল, শেখ জব্বার ওমান থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন
তানভীর আজাদ আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনুস আমাদের সঙ্গে আছেন, আরো অনেকে। আমরা ছোট একটা বিরতি নিয়ে তারপরে আবারও আপনাদের ইমেইল গুলো পড়ব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর ইয়োর ফুর্তি এন্টারটেইন এন্ড ডু ফুর্তি। মা, মনে আছে ছোটবেলার নীল সোয়েটারটা? দুটো কাটা দিয়ে কিভাবে যে বুনতে আসতো একটা জামা, আর ওই যে কাগজ কেটে কি সুন্দর ফুল আর পাখি। তোমার গুণগুলো না কিছুই পেলাম না। মায়ের জন্য মনে মনে এমন কত কথাই না জমানো থাকে না। 1 নম্বর নেটওয়ার্কে কথা বলুন আধা পয়সা প্রতি সেকেন্ডে যে কোনো জিপি নম্বরে। মাত্র 21 টাকা রিচার্জে 2 দিন মেয়াদে অথবা 49 টাকা রিচার্জে 5 দিন মেয়াদে। বিস্তারিত গ্রামীণফোন.com। এই জ্যামের কারণে অনেক কিছু মিস করেছি। বাংলাদেশ সিরিজ জিতলো, লাইভ দেখতে পারলাম না। লোগান টিভি প্রিমিয়ার মিস, আর লাইভ একাডেমি অ্যাওয়ার্ড সেটাও। দোস্ত আপনার জ্যামের বসে তো জিমাচ্ছেন, তাহলে কি করবো? Booth FM. The night comes alive with Grameenphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বুথ এফএমে। খুব ছোট্ট করে আরেকটা ঘটনা শুনে আসবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি জাহিদ, উত্তর থেকে। আমার দ্বিতীয় ঘটনা এটা 2013 সালে ঘটা। তখন আমি ফ্রিল্যান্সিং নতুন শুরু করি, সেজন্য আমার রাত 4টা না গিয়ে বলেছি। আমার শুধু রাত জাগতে হয়। দেখা যায় যে আমি ইউজুয়ালি 3টা-4টা থেকে ঘুমাই। তা আমি দিনটা ছিল রবিবার, আমার স্পষ্ট মনে আছে রবিবার। আমি রবিবার দিন কাজ করে আমি ঘুমোতে গেলাম 3টার দিকে। আমি একটু বলে রাখি যে আমি প্রচন্ড স্মোক করতাম, সেজন্য আমি ঘুমানোর 10 মিনিট আগে আমি জানালা খুলে দিয়ে তারপরে আমি ফ্যান ছেড়ে দিতাম যাতে আসলে ঘরটা ক্লিয়ার হয়ে যায়। তারপর আমি জানালা লাগিয়ে ঘুমাতে যেতাম আর কি, এয়ার ফ্রেশনার ইউজ করে। তার যথারীতি আমি গেলাম ওইভাবে। যখন আমার একটু তন্দ্রার মতো লেগে আসলো, তখন আমার কেমন একটা অস্বস্তি ফিল হতে লাগলো। খুব বাজে একটা গন্ধ, না কোনো পচা মাংসের না কোনো ময়লার গন্ধ, খুব বাজে একটা গন্ধ ফিল করতেছিলাম। তখন আমি মানে কম্বলটা মুড়ি দিয়েছিলাম, তখন আমি মুড়িটা খুলে তাও দেখছি প্রচন্ড রকম গন্ধ। তখন আমি কিছু বুঝতে পারছি না কি করবো। তখন আমি আব্বুকে ফোন দিই আমার রুম থেকে। আব্বু আসলো। আব্বু আমার ধাক্কা দিয়ে দরজাটা খুলে লাইটটা জ্বালালো। তখন আমি বললাম যে আব্বু, তুমি কি ঘরে কি কোনো গন্ধ পাচ্ছ? বলতে না। আমিও তখন ঘরে কোনো গন্ধ পাচ্ছি না, একদম ফ্রেশ ঘরটা। ওই দিন গেল, ওই দিন আর কোনো সমস্যা হয়নি। ঠিক তার 4 দিন পরে বৃহস্পতিবার, ওই দিন আমার ছোট ভাই আর আমার আম্মা মিরপুরে আমার খালার বাসায় ছিল, আমি আর আব্বু ছিলাম বাসাতে। তা ওই দিন চিন্তা করছিলাম যে ওই দিন আমি একটু সকালে দিয়ে ঘুমাবো, সারাত কাজ করবো আর কি। তা আমি ওই দিন হঠাৎ করে ঘুমিয়ে যাই তাড়াতাড়ি, 3টা-3:30 ওই সময় হবে। তার ভিতরে একটু বলে রাখি যে আমার বাসাটা ছিল 3 তলাতে, আর আমি জানলার পর্দা ইউজ করতাম না। আর তখন ছিল পূর্ণিমা আর কি, পূর্ণিমা। তা 3টা-3:30টার দিকে কিন্তু আপনার 4টা কিন্তু পশ্চিম আকাশে চলে যায়, আর তখন পুরো জ্যোৎস্নার আলোটা আমার রুমে পড়ে। সেজন্য আমি আসলে আমার রুমে সবকিছু বোঝা যেত আর কি। একটা পর্যায়ে গিয়ে কি হলো যে যখন মানে আমি ঘুমোতে গেলাম, তার কিছুক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে গেল কোনো একটা কারণে। তারপরে আমি খুব জ্যোৎস্নার জন্য আমার রুমটা পুরো দেখা যাচ্ছে। তখন আমার চোখটা পড়লো আমার জানালার কোণার দিকে, ওখানে আমার আম্মার মেশিন রাখা ছিল, সেলাই মেশিন। তা যদি কেউ পড়তে পড়তে কখনো ঘুমায় পড়ে হাত রেখে, ঠিক ওইরকম একজন কেউ ওখানে বসে আছে। তো আমি অনেকক্ষণ মানে এক দৃষ্টি তাকায় থাকি, আসলেও কি এটা কিছু? হ্যাঁ, আসলে ওইটা একটা কিছু ছিল, খুব পরিমাণ কালো ছিল আর কি একটা কিছু। তারপরে আমি খুব ভয় পেয়ে যাই। তারপর আমি আবার মুড়ি দিয়ে আমি দোয়াটা যা পারি আমি পড়া শুরু করি। তারপর আমি কেমন যেন অস্থিরতা ফিল হচ্ছে আমার। আমি মুড়ি খুলবো কি খুলবো না ওটা দুটো না। তারপরে আমি ঠকঠক করে একটা শব্দ শুনি, মানে যদি টেবিলে কেউ দেন তখন ঠকঠক করে কয়েক শব্দ। তখন আমি আমার মুড়িটা খুলে দেওয়ার পরে দেখি যে একটা শ্যাডো, বেশি লম্বা না, 5 ফিটের মতো হবে, দাঁড়ায় আছে। আমি তার চোখগুলো বুঝতে পারছি না, তার মুখটুক কিছু নাকাম কিছুই বুঝতে পারছি না। সে দাঁড়ায় আছে, আমার কাছে মনে হচ্ছে সে আমার দিকে আসতেছে। তো তখন আমি 7-5 কিছু না হবে চিৎকার দিয়ে আমার ঘর থেকে বের হয়ে যায়। আমি আমার ছোট ভাই রুমে চলে আসি। তখন আব্বু আসলে টের পাইনি, অনেক মাঝরাত ছিল আর কি। তা সারা রাত আমার রুমে লাইট জ্বালায় কাটাই দিই।
টিভি ছেড়ে আর কি। এই ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদের দেখতে পাচ্ছি আদিব ইসলাম আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি নাজিন চৌধুরী, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কাকলি মনিরা সুলতানা, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি হাবিব আদনান, এছাড়াও আছেন এমডি শরীফুজ্জামান শাকিল খুলনা থেকে, মাহি হাসান রাব্বি আমাদের সঙ্গে আছেন, রিয়াল ফেরারি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও তানজিম নিশাদ আমাদের সঙ্গে আছেন, এমডি সাগর আহমেদ নীরব আছেন, শিমু তাবাসসুম মাহি নোয়াখালী মাইজদি থেকে আমাদের সঙ্গে আছেন, আমিন খান সাব্বির আমিন আমাদের সঙ্গে আছেন, তৌহিদ অভিক আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এস এম আবিদ, এছাড়াও আমাদের সঙ্গে মাহিয়া ইসলাম জুই আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, লিওন আহমেদ সানি কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন, এম এইচ মাহফুজ আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ ইউনুস মোড়ল, এছাড়াও আছেন এমডি রাহাত খান সহ আরো অনেকে। আমাদের রেডিও ফুর্তি যে পেজ সেখানেও আছেন অনেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে, জাহিদ সাকিব আমাদের সঙ্গে আছেন, রাজু খান, এছাড়াও আছেন আমাদের সঙ্গে নাহিন আফরিন মান্নি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদিয়া আফরিন শিলা আছেন আমাদের সঙ্গে, মারিয়া দৌলন আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, মোহাম্মদ জুনায়েদ আমাদের সঙ্গে, জাকারিয়া নুহু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রুবেল পাটোয়ারি আছেন আমাদের সঙ্গে আছেন, ইমরান হুসাইন, বিদ্যুৎ হুসাইন শুভ আমাদের সঙ্গে আছেন, জাহিদ আহমেদ তুষার আমাদের সঙ্গে আছেন, এমডি রুবেল পাটোয়ারি শুনছেন কিন্তু কুয়েত থেকে আমাদেরকে এই মুহূর্তে, লিটন নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন, ইস্তিয়াক বিন ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি উত্তরা থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আশফাকুল রহমান শিহাব, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মাহাদি মিজান অনিক সহ আরো অনেকে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাওয়ার আগে আপনাদের সবাইকে আরো একবার বলে যেতে চাই যে আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু মনে করিয়ে দিতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে বা লিখে পাঠাতে পারেন আপনাদের সেরা ঘটনাটি। অডিও ক্লিপ যারা পাঠাচ্ছেন তাদের কাছে একটা অনুরোধ, যখন অডিও ক্লিপটি রেকর্ড করবেন তখন এমন একটা জায়গায়, একটা কোয়াইট প্লেস বেছে নেবেন যেখানে শব্দ টব্দ হবে না, এরকম একটা জায়গায়, এবং আপনার ফোনে যদি আপনি রেকর্ড করেন তাহলে সেটা আরো ভালো, এবং তারপরে আমাদেরকে পাঠিয়ে দেবেন। তো যাই হোক, আপনি অন্য কোনো ডিভাইস দিয়েও করতে পারেন। যাদের স্টুডিও আছে তাদের তো কোনো সমস্যাই নেই, আপনি যদি বাসায় স্টুডিও থাকে তাহলে তো ফ্যান্টাস্টিক, কোনো সমস্যা নেই। তো যাই হোক, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের ভালো ভালো ঘটনার প্রত্যাশায় রইলাম। যারা স্টুডিওতে আসতে চান তারা অবশ্যই মনে করে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, এই 3টি জিনিস লিখতে ভুলবেন না। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।